নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি তরিতা তো খুব ভয় পেয়ে গেছে, হেল্প হেল্প বলে চিৎকার করছে। তখন তরিতার মুখটা চেপে ধরে নেয় সুধা, আর ওদিক থেকে একটা ভ্যান গাড়ি নিয়ে চলে আসে বাকি সদস্যরা। এরপরে তরিতার মুখে একটা সেলোটেপের মতো জিনিস লাগিয়ে দেওয়া হয় যাতে সে কথা বলতে না পারে। আর এদিকে মনে মনে সুধা বলে, অনেক অন্যায় করেছো তুমি তরিতা, তোমার পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে, সমস্ত অন্যায়ের শাস্তি পাওয়ার সময় এসে গেছে তোমার। এদিকে ঠাম্মি সুতীর্থকে দেখতে পেয়ে মনে মনে বলে, সুতীর্থ এখানে কি করছে? তাহলে কি এত বছর পরেও সুতীর্থর সাথে জ্যোৎস্নার যোগাযোগ আছে? এরপরে সুতীর্থ বলে যে আমার আজকে তাড়া আছে, আজ থাক, আমি অন্যদিন গান গাইবো। তখন উজ্জ্বল আবার জোর জবরদস্তি করতে থাকে। তখন ঠাম্মি বলে, উজ্জ্বল ওর যখন তাড়া আছে তখন থাক, পরে কোনো দিন আসবে ক্ষণ। তখন উজ্জ্বল বলে, ঠাম্মি উনি খুব সুন্দর গান গান, তাছাড়া আজকের মতো এরকম শুভ দিন কখনো আসবে আপনি বলুন? উজ্জ্বল বলে, আলাপ করিয়ে দিই ঠাম্মি, উনি খুব বড় সিঙ্গার, উনি আমার বউয়ের কলেজের বন্ধু, আর উনি হলেন আমাদের বসু মল্লিক পরিবারের অভিভাবক, আমাদের সবার প্রিয় ঠাম্মি। ঠাম্মি তো মুখটা ঘুরিয়ে রাখে, সুতিতেও কিছু বলতে পারে না। তেজের বাবা তো খুব খুশি, বলে গান গায়, তাহলে তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতেই পারে। তেজের বাবা ছোটকাকে বলে, বলি গায়ক বাড়ি বয়ে এসেছে, কোনো এক্সট্রা খরচাই লাগবে না। তেজের বাবা সুতীর্থকে বলে, বাবা আগে পেট ভরে প্রসাদ খাও, তারপরে গলা খুলে একটা গান গাও। সুতীর্থ আবারও যাওয়ার জন্য বায়না করতে থাকে। তখন উজ্জ্বল বলে, আচ্ছা আচ্ছা বেশ বেশ, আর তাহলে আটকাবো না, বাড়ির সবার সাথে তো পরিচয় হয়ে গেছে, তাহলে বাড়ির সবার রিকোয়েস্টে কিন্তু একদিন এসে গান গাইতে হবে। এরপরে সুতীর্থ ঠাম্মির সাথে কথা বলতে গেলে ঠাম্মি মুখ ফিরিয়ে নিয়ে পুরোহিতের সাথে কথা বলতে থাকে। এরপরে উজ্জ্বল চলে যায় সুতীর্থকে বাইরে ছাড়তে। তখন জ্যোৎস্নাকেও বলে চলো। তখন জ্যোৎস্না দাঁড়িয়ে থাকে। তখন জ্যোৎস্নার বাবা বলে, কিরে যা, না হলে পরে গান গাওয়ার জন্য আবার টাকা চাইবে। জ্যোৎস্না চলে যায়। এদিকে জ্যোৎস্নার শাশুড়িমা আবারও টন্টিং করে ঠাম্মিকে বলে, কি ব্যাপার আপনার বড় নাত বৌমা আজকে এলো না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ একটু ব্যস্ত আছে। তখন বলে, বাবা এখানে এত বড় পুজো, এত কিসের ব্যস্ততা তার বাড়িতে? কাকে মিথ্যা কথা বলছেন মাসিমা? এদিকে তো আবার কানাঘুষো শুনতে পাচ্ছি, তার সঙ্গে নাকি আপনারা একদম বনি বনা হচ্ছে না। ঠাম্মি তো তার দিকে ঘুরে তাকায়। ডিভোর্সি বলে তাকে আবার তাড়িয়ে টাড়িয়ে দেননি তো? ঠাম্মি তখন জোর গলায় বলে, ভুল শুনেছো তুমি। তাহলে নতুন বৌমা কোথায় মাসিমা? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না তাকে। আর আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বই বা কোথায়? আজ 7 বছর হলো জ্যোৎস্নার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, এ থেকে শুনছি আপনার ছোট নাতি আর ছোট বৌমা চলে আসবে, কিন্তু আজও তো এলো না। আপনার বড় নাত বৌমাকে তো আপনি নিজেই পছন্দ করে এনেছিলেন, ঠিক যেমন আপনার ছোট নাত বৌমাকে পছন্দ করে এনেছিলেন, তাকে নিয়েও তো কম কানাঘুষা শুনিনি। তা মাসিমা আপনার ছোট নাতি আর ছোট বৌমা কোথায়? এখনো বুঝি তারা বিদেশে থাকে? ছোট নাতির লেখাপড়া কি এখনো শেষ হলো না? আমি বলে, আজকে ফ্যাক্টরিতে পুজো, এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। টোটকা বলে, মা আর কতদিন তুমি এই মিথ্যে সম্পর্কটাকে বয়ে বেড়াবে? বলে দাও না সবাইকে যে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কতদিন আমরা এই মিথ্যে বোঝা বয়ে বেড়াবো মা, কতদিন? বলে দাও না সবাইকে। তখন কানন দেবী মনে মনে ভাবতে থাকে, কানন দেবী কোনোদিনও কারোর কাছে মাথা হেট করেনি, আজও করবে না। পুরোহিত মশাই বলেন যে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, এবার আমাদের সন্ধ্যা আরতিটা শুরু করতে হবে। তখন লোকজন বলে যে সব অনুষ্ঠান তো শেষ, কোথায় আপনার বড়নাথ বৌমা কোথায় এলো? তবে কি মিডিয়াতে যেই কানাঘুষো শোনা যাচ্ছে সেটাই কি সত্যি? এদিকে দেখা যাচ্ছে তারা তরিতার মুখ তো আটকেই দিয়েছে, এবার তরিতাকে দড়ি দিয়ে বেঁধে তার মুখে বস্তা ঢুকিয়ে তাকে একটা গাড়ির মধ্যে প্যাক করছে সবাই মিলে। তরিতা কিন্তু এই অবস্থাতেও সোনার পুটলিটা কিন্তু ছাড়েনি, সেটাকে সে কষা করে ধরে রয়েছে। তেজ সুধাকে বলে, আজকে আমি কনফার্ম হয়ে গেলাম যে আপনি খুব ডেঞ্জারাস মহিলা। সুধা হাসতে থাকে। তেজ বলে, তাহলে এটা হলো আপনাদের প্ল্যান, নিজের বাড়ির লোককেই কিডন্যাপ করা। কিন্তু আমি বুঝতে পারছি না তরিতাকে কিডন্যাপ করে কি পাবো আমরা? ঝিনুক বলে, গয়না জামাইবাবু, দেখলে না এখনো কেমন গয়নার ব্যাগটা আঁকড়ে ধরে আছে? সুধা বলে, ওই গয়নার ব্যাগই আমাদের একমাত্র অস্ত্র, ওই গয়নার ব্যাগই আমাদেরকে সমস্ত সত্যের কাছে নিয়ে যাবে, আর তরিতার মুখ দিয়ে সমস্ত সত্যি কথাটা স্বীকার করাবে। ছোটকা তেজের বাবা মিলে সবাইকে বোঝাতে থাকে যে তারা যাতে বাইরে চলা উল্টোপাল্টা কথাতে কান না দেয়। এদিকে উজ্জ্বলের মাও তো ঠাম্মিকে যা পারছে তাই বলেই চলেছে। উজ্জ্বল বাধা দেয় যে, মা প্রতিবার এসে তুমি এইভাবে প্রতিবাদী কেন হয়ে ওঠো বলো তো, এভাবে কেন আচরণ করো, তুমি চুপ করে থাকো না। এরপর না বসু মল্লিক পরিবারের কোনো অনুষ্ঠানে তোমাকে আনাই যাবে না। উজ্জ্বলের মা বলে, মরণ, এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমি আর আসবো না। যারা মিথ্যে শিক্ষার অহংকারে জীবন কাটায় এই দোলনও পুছে দেখে না। এদিকে জ্যোৎস্না বলে, ঠাম্মি সবাই তো উল্টোপাল্টা কথা বলছে, ছি ছি ছি, এদিকে গজাননের হাটটাও তো এসে পৌঁছয়নি। ঠাম্মি তখন জ্যোৎস্নার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কেন, যাও ওখানে গিয়ে তুমি বসো, পুজোটা শেষ হলে আমি ঠিক সব প্রশ্নের উত্তর তোমাকে দেব। তখন আবারও উনি বলেন যে তখন পরে কেন, এখনই বলুন। তখন উজ্জ্বল তার মাকে টেনে অন্যদিকে নিয়ে চলে যায়।
ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, ছোট নাত বৌমা তো বলল যে এখানে বস্ত্র চামড় নেই, সেটাও আনতে গেল, কিন্তু এখানে তো সবটাই গোছানো আছে দেখছি, তাহলে কি সত্যি ও এগুলোর লক্ষ্য করেনি? এদিকে জ্যোৎস্না মনে মনে ভাবে, এখন নিজেকে বাঁচাতে গেলে আমাকে ঠাম্মির নজর ভাইয়ের দিকে ঘোরাতেই হবে। জ্যোৎস্না তখন ঠাম্মির কাছে আসে, এসে বলে, ঠাম্মি, এরকম একটা জরুরি সময়ে এখন তো দেখছি তেজের টিকিও পাওয়া যাচ্ছে না। আমি তোমাকে বলেছিলাম যে এত আশকারা তুমি দিও না। তোমার আদরের নাতি এই প্রথমবার গজাননের পুজোতে উপস্থিত থাকলো না। ভাই তো দেখছি বিয়ের পর তার বউকে ছাড়া কোনো কিছুই বুঝছে না, তার পরিবারের মান সম্মান নিয়েও বুঝছে না, এখনও তারা এসে পৌঁছলো না। তখন তেজ ওদিক থেকে বলে ওঠে, আমরা এসে পৌঁছে গেছি ঠাম্মি। তেজ সুধা দুজনেই উপস্থিত। সবাই দেখে তো খুব খুশি হয়ে যায়, সাথে অবাকও হয়। সুধা হাসি মুখে ঠাম্মির কাছে এসে বলে, গজাননের হার আমি ফিরিয়ে আনতে পেরেছি ঠাম্মি। তেজের বাবা বলেন, এই হচ্ছে আমাদের বাড়ির গৃহলক্ষ্মী, আমাদের বাড়ির বড় বউ, তেজের মায়ের বড় আদরের বউ, আর আমাদের মায়ের বড় নাত বউ। এই বিশেষ হারটা তুমি গজাননকে পরিয়ে দাও রাধা। জ্যোৎস্না বলে, বাবা, ও রাধা নয়, ও সুধা। তেজের বাবা বলেন, এই রাধা আর সুধা আজকে সব মিলেমিশে এক হয়ে গেছে। টোটকা তখন বলে, দাদা কি আরম্ভ করেছো তুমি, বলো তো, চুপ করো। তেজের বাবা বলে, তুই চুপ কর, বুঝতে পারছিস না এটা মায়ের বিজনেস স্ট্র্যাটেজি। মা অপেক্ষা করছে, আর তারই মধ্যে নাতি আর নাত বউয়ের গ্র্যান্ড এন্ট্রি, বুঝতে পারছিস না তুই? এদিকে ঠাম্মি সুধাকে বলে, যাও হার গজাননের পায়ে রাখোগে যাও। এরপর পুরোহিত মশাই আরতির প্রদীপ তেজের হাতে দেয় আর বলে, দুজনে মিলে আরতিটা করো। এরপর সুধা শ্রী গণেশ বন্দনা গাইতে গাইতে আরতি শুরু করে। এরপরে ছোটকা সুধার সাথে সেই সমস্ত লোকের আলাপ করিয়ে দেয় যারা এতক্ষণ ধরে সুধার খোঁজ করছিল। সুধার গলায় শ্রী গণেশ বন্দনা শুনে ওরা খুব খুশি হয়ে যায়। ওনারা বলেন যে এরকম এত সুন্দর গানের গলা তোমার। সুধার অনেক তারিফ করতে থাকেন তারা। তেজের বাবা বলেন, আমার বৌমার মধ্যে লক্ষ্মী সরস্বতী একসঙ্গে বাস করে, জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেয়, এক রাতের মধ্যে 100 লোকের মিষ্টি বানাতে পারে। গুণের কথা বলে আমি যেই ঠাম্মির দিকে চোখ যাই, মানে ওনার মায়ের দিকে, তখনই চুপ করে যাই। সুধা সবাইকে বলে, আমাকে ক্ষমা করবেন, একটা বিশেষ কাজ ছিল, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওনারা বলেন, সে ঠিক আছে, আপনি এলেন, এত সুন্দর গান গেয়ে আমাদেরকে মুগ্ধ করলেন, এটাই আমাদের কাছে অনেক। আমরা আপনারই অপেক্ষা করছিলাম, আপনি সন্ধ্যা আরতি করলেন, আমাদের খুব ভালো লাগলো। ওনারা চলে যান। তেজ মনে মনে বলে যে এইভাবে হাসি মুখে আমার পাশে থাকবেন সুধা, এইভাবে আপনার এবং আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমিও খুব খুশি আজকে মিস্টার বসু মল্লিক। সুধা মনে মনে বলতে থাকে। তেজ বলে, সুধা আপনি আবারও সবটা সামলে নিলেন। তখন তেজের বাবা জ্যোৎস্না করে বলে, দেখলি আমার ছেলে আর ছেলের বউ আমাদের বাড়ি নাক কাটা যেতে দিল না, সময় এলো, সুন্দর আরতি করলো, পূজা সার্থক হলো, আর পুরোটাই করলো আমাদের সুধা। জ্যোৎস্না বলে, বাবা এই সমস্ত কিছু সুধা করেনি, করেছে রাধা, SMB ইভেন্ট ম্যানেজমেন্টের রাধা। তেজের বাবা বলেন, এই প্রথম ঠিক নাম বললাম, এবার ভুল শুধরোতে এসছে, মনে মনে বলে। তেজের বাবা বলেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিসই তো, নাম বলতে গিয়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে বসিয়ে দেয়, এতে আমার কোনো জুড়ি নেই। এরপর সেখানে চিরকুট আসে, ঠাকুরের মূর্তি দেখে বলে, আরে বাস, এরকম পুজো তো আমি আগে কখনো দেখিনি, কি দারুণ মূর্তি হয়েছে, কি অপূর্ব ডেকোরেশন, বিস্কিট দিয়েও যে গজাননের মূর্তি বানানো যায় এ তো আমি আগে ভাবিইনি। ইস, আমার পরীক্ষাটার জন্য আমি সবকিছু মিস করে দিলাম। দাদা ভাই, তোমার ফোনটা একটু দাও না গো, গজাননের সাথে একটা সেলফি তুলবো। তেজ বলে, গজানন তোর বন্ধু যে তুই সেলফি তুলবি? সামনে দাঁড়া, আমি ছবি তুলে দিচ্ছি, যা। চিরকুট তখন গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। ছোটকা বলে, মা, আবার কিন্তু তোমার নাত বৌমাই তোমার সম্মান রক্ষা করলো, এবার তো অন্তত পক্ষে একটু নরম হও মেয়েটার প্রতি। ঠাম্মি বলে, বড় নাত বৌমা, ওই হার তুমি কোথা থেকে খুঁজে পেলে? বাড়িতে তো কোনো পুলিশ আসেনি, আমি সিকিউরিটির কাছ থেকে খোঁজ নিয়েছি। সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, বাড়িতে পুলিশ না এলেও চোর কিন্তু ধরা পড়েছে। সবাই তো অবাক হয়ে যায় সুধার কথা শুনে। তেজের বাবা বলে, হ্যাঁ, এত বড় সাহস কার আমাদের গজাননের হারে হাত দেয়? বলে, একটু অপেক্ষা করুন, আমি আনছি এক্ষুনি সবার সামনে। একে মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে সুধা। এরপরে সেই বস্তা প্যাকিং অবস্থায় তরিতাকে আনা হয় সবার সামনে, কিন্তু এখনো গয়নার ব্যাগটা ওইভাবেই ধরে রয়েছে। তার মুখটা খোলা হয়, বস্তাটা ওপেন করা হয়, চোখটা বাঁধা, মুখটা বাঁধা। সবাই তো দেখে অবাক হয়ে যায়। মুখটা খুলতেই তরিতা বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমার কিচ্ছু চাই না, সব গয়না তোমরা নিয়ে নাও, প্লিজ আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও। শোনো না, এখানে অনেক গয়না আছে, 12খানা ভারী ভারী গয়না আছে, সোনার মুকুট আছে, গজাননের বিশেষ হার আছে, আমি সব পরবো বলে চুরি করেছিলাম, কিন্তু আমাকেই ডাকাতে ধরলো, বলে আর কাঁদতে থাকে। চোখটা তো বাঁধা, সে জানে না যে সে কোথায় কথাগুলো বলছে, কিন্তু আমি জানি যে প্রাণের থেকে গয়না বড় হয় না, তোমরা সব নিয়ে নাও, সব নিয়ে নাও, আমাকে প্রাণে মেরো না, ছেড়ে দাও প্লিজ। চোখ বাঁধা অবস্থাতেই পা খুঁজতে থাকছে, তাদের পায়ে পড়ে ক্ষমা চাইবে। তারপরে চোখটা তো তার বাঁধা, সে বলছে, কি ব্যাপার, ডাকাতদের ডেরাতেও আবার এত সুন্দর গন্ধ হয় নাকি? এরপরে সুধা চোখটা খুলে দেয় তরিতা। চোখটা খুলতেই তরিতা তো সামনে ঠাম্মিকে আর বাড়ির সবাইকে দেখে খুব অবাক হয়ে যায়। বলে, আমি এখানে কেন, কি হচ্ছে এসব, কি হচ্ছে? বলে, পর্দা ফাঁস হচ্ছে। তখন সমুদ্র বলে, তুমি একটা ফুল প্রুফ প্ল্যানই বানিয়েছিলে বৌদি, এবার বলো আমাদের প্ল্যানটা কেমন লাগলো? চোর পুলিশের ধাপ্পা কি, তাই না? সুধা তখন বলে, ঠাম্মি,
আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে সন্ধে আরতির আগেই আমি গজাননের হারও ফিরিয়ে আনবো আর চোরকেও ধরবো। আমি বলে কিন্তু তরিতা এসব। সুধা তখন বলে যেদিন প্রথম আমি ছাদের ঘরে ছিলাম সেদিন আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তরিতা আমার ঘরে গিয়ে গয়নাগুলো চুরি করে। মিস্টার বসু মল্লিকের আলমারি থেকে সমস্ত গয়না, হীরের মুকুট, গজাননের হার সবটা চুরি করে। তরিতা বলে না না ঠাম্মি, আমি তো চোর নই, আমি গয়নাগুলোকে গুছিয়ে রেখেছিলাম। তেজ বলে তরিতা এখনো কোন মুখে তুমি মিথ্যে কথাগুলো বলে যাচ্ছ? 2 সেকেন্ড আগে তুমি নিজের মুখেই স্বীকার করলে যে গয়না তুমি চুরি করেছিলে। তোমার শয়তানি না বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নিজেকে ভগবানেরও ঊর্ধ্বে মনে করছো তুমি, ভাবছো তুমি একাই চালাক আর আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি। এতদিন না সুধা তোমাকে ছেড়ে দিয়েছেন কারণ তুমি ওনার থেকে ছোট, কিন্তু আর না, এবার আমি সুধা বাড়ির সবাই মিলে তোমাকে শাস্তি দেবো। তা বলে কিসের শাস্তি? হ্যাঁ কিসের শাস্তি? ভয় দেখিয়ে বন্দুক ঠেকিয়ে আমাকে দিয়ে সব মিথ্যে কথা বলিয়ে শাস্তি আমি পাবো কেন? ঠাম্মি গো ঠাম্মি, আমি না চুরি করিনি, ওরা ভয় দেখিয়ে কিডন্যাপ করিয়ে আমার মুখ দিয়ে এই সমস্ত কথা বলিয়েছে। আমি কিচ্ছু করিনি ঠাম্মি। দিদিভাই আর ওর এই গুন্ডা বোনটা আমাকে ফাঁসানোর জন্য বড় প্ল্যান করেছে। তার মধ্যে দেখো এই সমুদ্র দাদাভাইকেও দলে টেনে নিয়েছে। পরে জ্যোৎস্না তার বরকে আর শাশুড়িকে বলে তোমরা এখানে কি করতে এসেছো? তখন জ্যোৎস্না শাশুড়ি মা বলে বাবারে বাবা, তোমার ভাইয়ের বউ তো ভয়ঙ্কর, ছোট বউকে কিডন্যাপ করিয়ে দিল। বাবা ভাইয়ের কোন বাড়িতে বিয়ে দিয়েছো শুনি? এটা এই বাড়িতে সবসময় হয় মা, ছেলে মেয়ে সবার তো ভুল বাড়িতেই বিয়ে হয়, জীবনে আর প্রবলেমের শেষ থাকে না। শাশুড়ি মা বলে তার মানে বলছো তোমারও? তখন উজ্জ্বল বলে মা তুমি চুপ করবে মা, কি একদিনও চুপ করে থাকতে পারো না? তাই একদিন তো মনোব্রত ধারণ করতে পারো তুমি। জ্যোৎস্না বলে হলে তো ভালোই হয় মা, কারণ ভুল জায়গায় ভুল কথা বলার অভ্যেসটা তো খারাপ মা। জ্যোৎস্না বলে চলে যায়। তারপর সুধা বলে তরিতা মিথ্যে বলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চেয়ে কোনো কিন্তু লাভ নেই, কারণ তোমার চুরির আরো একটা সাক্ষী আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা অপেক্ষা করছে আগামী দিনে আমাদের এক মজার এপিসোড, এক জমজমাট পর্ব। তো চলো দেখতে হবে, কিন্তু অপেক্ষায় থেকো তোমরা। ফিরে আসবো আমরা আগামী দিনে এরকমই এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।